কুরবানি ঈদ মানে ঘরের মেয়েদের অনেক কাজ। মুড়ি পরিষ্কার করা, মাংস প্যাকেজিং করা, মাংস কাটা, মাংস বাটাবাটি করা। বাবার বাড়িতে কুরবানি ঈদ করলাম, এই সবকিছু মিলিয়ে থাকছে আমার আজকের ব্লগটা। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঈদের 3-4 দিন আগে আমি ঢাকা থেকে ব্যাগপত্র গুছিয়ে ব্রাউনবাড়ি এসেছি, কারণ আমার এবার বেশ কিছুদিন থাকা হবে। ঈদের পর পর অনেকগুলা দাওয়াত আছে, বিয়ের দাওয়াত, আকিকার দাওয়াত, অনেক অনেক দাওয়াত আছে। তো আমি সবকিছু ব্যাগ ট্যাগপত্র গুছিয়ে নিলাম, আর আমি শুধুমাত্র নতুন ড্রেসগুলাই আনছি, আর তেমন কোনো কিছু আনি নাই আর কি। তো বাসায় এসে আগে ফ্রিজ পরিষ্কার করতে হবে, তার জন্য আমি ফ্রিজটা ওপেন করে দেখি যে ফ্রিজের ভিতরে জিনিসপত্রের অভাব নেই। আমি ভাবতেছি যে এত কিছু রাখার পরে ফ্রিজে মানে কিভাবে জায়গা হবে। যাই হোক, ভাবনা করে আমি ফ্রিজটা পরিষ্কার করা শুরু করলাম। আমি আগেই ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম, তারপর এখন সব কিছু ফ্রিজ থেকে নামিয়ে ফেলবো, আর সব কিছু নামিয়ে একটা বড় বোলে আর হাঁড়িতে রাখবো, কারণ ফ্লোরে রাখলে পরে ফ্লোরও অনেক নোংরা হয়ে যায়, তখন আবার ঘর মুছো আবার আরেকটা এক্সট্রা ঝামেলা থাকে। তো আমি ফ্রিজ থেকে সব কিছু বের করতেছিলাম, আর বের করা দেখে আমি অবাক হইতেছিলাম যে ফ্রিজে এত কিছু, মানে জলপাই, বড়ই, কাঁচা আম, ধনিয়া পাতা কুচি, দুধ দুধ পেয়েছি আমি প্রায় 13 লিটারের মতো। তারপর ধনিয়া পাতার এই যে এখানে যে নুডলসের পটগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলোতে ধনিয়া পাতা, নিচে আরো অনেকগুলো পট আছে যেগুলোতে ধনিয়া পাতা কুচি করে রাখা। কারণ আমার কাছে মনে হইতেছে শীতকালে হয়তো বা কোনো একটা সময় হয়তো ধনিয়া পাতা সস্তা গিয়েছিল, মনে হয় সবকিছু কিনে এনে কুচি করে এরকম রেখে দিছি। এমনটাই করে আমাদের বাসায়। পরবর্তীতে কি হয় জানেন, কয়েকদিন মানে খাওয়া হয়, তারপরে আবার সবকিছু ফেলে দেওয়া হয়, তারপর ভুলে যাই যে ফ্রিজে আছে, মনে থাকে না তাদের। তারপর ফ্রিজে পেয়েছি মাছ, মুরগি, মানে আরো অনেক কিছু পেয়েছি। আমাদের এই ডিপ ফ্রিজটা কিনা হয়েছিল 2018-তে, মানে 18 কোরবানির আগে হয়তো কিনা হয়েছিল, নাকি 19-এর জন্য কিনা হয়েছিল আর কি। তো এখন পর্যন্ত ভালোই আছে, মানে এখন পর্যন্ত সার্ভিস ভালো দিচ্ছে, এখনো নষ্ট নষ্ট হয় না, যেহেতু প্রায় 7-8 বছর হয়ে গিয়েছে, এখনো তেমন কোনো সমস্যা হয় না। আর ইলেকট্রিক জিনিসের আসলে কোনো ভরসা নাই, দেখা যায় অনেক ফ্রিজ 10 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত কোনো সমস্যা হয় না। এরকম অনেকের বাসায় অনেক ফ্রিজ আছে যে অনেক বছরের পর বছর যাচ্ছে, কোনো সমস্যা হয় না। আবার কিছু ফ্রিজ দেখা যায় অল্প কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। আসলে ইলেকট্রিক জিনিসের কোনো ভরসা নেই। তো আমি এই যে এখানে সবকিছু বের করে নিয়েছি, আর আমি দেখে অবাক হইতেছি যে এটা দেখে, কারণ এটা হচ্ছে রমজান মাসে মানে বুট সিদ্ধ করে ফ্রিজে রাখা আর কি, ছোট ছোট পোটলা করে। এগুলো রয়ে গেছে, আমার আম্মা বলতেই পারে না যে এগুলো আছে। আর এই যে দেখেন এখানে কাঁচা আম, কতগুলা কাঁচা আম, আম্বা নাকি প্রায় 8 কেজি কাঁচা আম আনছিল। তো সেখানে এখানে একটা প্যাকেট আছে, আরো একটা প্যাকেট আছে, দুইটা প্যাকেটে রাখা। আর এইখানে আমি এখন যেটা রাখলাম, এখানে ধনিয়া পাতা কুচি, তারপর আদা রসুন আছে। আদা রসুন কিছুদিন আগেই করা হয়েছে, আমার বোন যাওয়ার আগে আদা রসুন করে দিয়ে গিয়েছে। আর আমি ফ্রিজটা পরিষ্কার করেছিলাম ঈদের আগের দিন। আসলে ফ্রিজ পরিষ্কার ঈদের আগের দিন করা উচিত না, আরো 2-3 দিন আগে করা দরকার। তাহলে হচ্ছে বরফগুলো ভালো করে জমলে ফ্রিজের মাংস রাখলে তাড়াতাড়ি ঠান্ডা হয়। আর যদি আপনি আগের দিন ফ্রিজ পরিষ্কার করেন, তখন দেখা যায় ফ্রিজ ঠান্ডা হইতে হইতে মাংস রাখার পরে 2-3 দিন চলে যাবে, মাংস ঠান্ডা হয় না আর কি। আর পরবর্তীতে মাংসগুলো উল্টায় দেওয়া লাগে। তো আমার আসলে আরো আগেই করা উচিত ছিল, কিন্তু আমি অলসতা করে করি নাই, ঈদের আগের দিন করছি, তাও ঈদের আগের দিন বিকালবেলা। তো আমি এখানে সবকিছু একদম মানে ফ্রিজ থেকে বের করে ফেলেছি, একদম ফ্রিজ একদম খালি। এখন হচ্ছে আমি একটাতে হালকা করে পানি দিয়ে দিব। আর আমার হচ্ছে আমি যেহেতু ফ্রিজটা আগেই বন্ধ করে রেখেছিলাম, সবগুলো বরফ গলে গিয়েছে এই যে। তো এই বরফগুলো আমি এখন একটা বাটি দিয়ে উঠায় নিব। আর বেলচা দিয়ে উঠাতে বেশি সুবিধা, যদিও আমার বাসায় নতুন বেলচা ছিল না, মানে ঘর ঝাড়ু দেওয়ার বেলচা ছিল, এর জন্য ওটা আমি ব্যবহার করি নাই। কিন্তু যদি নতুন বেলচা থাকতো তাহলে আমি বেলচা ব্যবহার করতাম, কারণ বেলচা দিয়ে ভালো করে মানে ভালো করে বরফগুলো উঠানো যায়। আর যাদের ঠান্ডা জনিত সমস্যা আছে, তারা তো দেখা যায় ফ্রিজ পরিষ্কার করলে অনেক সমস্যা। আমার আসলে আলহামদুলিল্লাহ এরকম কোনো সমস্যা নেই, তার জন্য দেখা যায় আমি ফ্রিজটা ইজিলি পরিষ্কার করতে পারি। আর আমাদের বাসার ফ্রিজ আমি পরিষ্কার করি, সেই প্রথম থেকে এখন পর্যন্ত আমার হাত দিয়ে ফ্রিজটা পরিষ্কার করা হয়। আর আমি খুব যত্ন নিয়ে ফ্রিজটা পরিষ্কার করি, যেন কোথাও কোনো ধরনের প্রবলেম না হয়। আর আপনারা কে কে আপনাদের বাসার ফ্রিজ পরিষ্কার করেন আমাকে জানাবেন। অনেকে আছে বাবার বাড়ির ফ্রিজও পরিষ্কার করে, শ্বশুর বাড়ির ফ্রিজও পরিষ্কার করে, মানে অনেকের দায়িত্বের মধ্যে পড়ে যায় ফ্রিজ পরিষ্কার করা। ও ফ্রিজ পরিষ্কার করতে হবে, তাহলে ও ফ্রিজটা পরিষ্কার করবো, মানে একদম ফিক্সড হয়ে যায়। কারণ আমি শুধু আমার বাবার বাড়ির ফ্রিজটাই পরিষ্কার করেছি, আর কোথাও ফ্রিজ পরিষ্কার করা হয় নাই আমার। আর আমি কিন্তু কুরবানি ঈদ আমার বাবার বাড়িতেই করি। এখন অনেকে অনেক ধরনের কথা বলবেন, আসলে বললেও কোনো কিছু করার নেই। আমার এটা আগে থেকে ফিক্সড করা যে আমি কুরবানি ঈদ আমার বাবার বাড়িতে করব। তাছাড়া আমার আম্মা আব্বার অনেক বয়স হয়েছে, আমার আব্বার বয়স তো 75 হয়ে গিয়েছে। আমার আম্মা আব্বা দুজন একা আসলে কুরবানিতে অনেক কষ্ট হয়ে যায়, যতই আপনি লুক রাখেন না কেন, ঘরের মানুষ না থাকলে আসলে মানে কাজ গুছানো হয় না। আমি কাজ করে মাঝখানে আমাদের গরু চলে আসছে, মানে কুরবানির গরু আমাদের ঈদের আগের দিনেই কিনছিল। আর এবার ঈদে গরু অনেক দাম গিয়েছে, মানে ঈদের আগের দিন আর কি। আমরা ঈদের আগের দিন কিনেছিলাম, আমাদের ব্রাহ্মণবাড়িয়া ভাদুগড় বাজার থেকে আমাদের গরু নেওয়া হয় সবসময়। এবারও ভাদুগড় বাজার থেকে নেওয়া হয়েছে, কিন্তু গরুর দাম অনেক
অনেক মানে অনেক দাম ছিল এবার, মানে গতবার থেকেও আমরা এবার বেশি টাকা দিয়ে কিনছি, কিন্তু গরুটা গতবার থেকেও ছোট ছিল। এই গরুটা একটু ফার্স্টে ফার্স্টে একটু বেশি পাগলামি করতেছিল, মানে আমি কাছে যেতে পারতেছিলাম না, ভয় পাইতেছিলাম। আর আমার তো গরু এত ভালো লাগে, বিশেষ করে কুরবানির গরুটা যখন আনে, মানে আমার কাছে মনে চাই যে আমি এটাকে অনেক সেবা যত্ন করি, সারাক্ষণ এটার সাথে থাকি। যারা আমাকে অনেক বছর যাবত ফলো করতেছেন, মানে লাস্ট 2-3 বছর যাবত, তারা হয়তো বা জানেন যে আমি কুরবানির সময় সবসময় তো ভিডিও শেয়ার করি। মানে আমার গরুকে খাওয়াতে, তারপরে আদর যত্ন করতে অনেক অনেক ভালো লাগে। মানে কুরবানির পশুর প্রতি আমার একটা অন্যরকম ভালো লাগে কাজ করে। আর যখনই কুরবানির গরু আনা হয়, তখনই আমার কাছে মনে হয় আমি যদি গরু পালতে পারতাম, আমার যদি এরকম সুযোগ সুবিধা থাকতো গরু পালার, তাহলে আমি অবশ্যই পালতাম। কারণ আমার একটা মানে আলাদা একটা ভালোবাসা কাজ করে গরু পালার ক্ষেত্রে। গরু, ছাগল, মানে এগুলো যদি আমি পালতে পারতাম আমার অনেক ভালো লাগতো। আর আজকে গরু আনা হবে দেখে আমরা দুপুরের ভাতের মারটা রেখে দিয়েছিলাম। তো আমি ভাতের মারটার সাথে একটু পানি মিশিয়ে হালকা গরম করে নিয়ে আসছি আর লবণ দিয়ে। তো আর একটা বড় পাতিলে দিয়েছি, বলে দেওয়ার কথা ছিল, আমি আসলে বোল খুঁজে পাচ্ছিলাম না। পরে মনে হয়েছে আচ্ছা আমি তো বোলের মধ্যে মাংস, মানে ফ্রিজ থেকে মাছ মাংস রেখেছি, তার জন্য আর বল দেওয়া হয়নি, বড় পাতিলে দিয়েছি। আর এই গরুটা এত ক্ষুধার্ত ছিল, দেওয়ার সাথে সাথে খাইতেছিল। তারপর আবার ঘাস আনতে পাঠাইলাম, আর এত মশা ছিল কয়েল আনতেও পাঠাইছি। আর এই যে এসেই একদম প্রস্রাব করে দিতেছিল। তারপর গরুর ঘাসটা আনা হয়েছে, গরুর ঘাস আনার পর আমি ঘাস দিতেছিলাম, কারণ বন এর আগের বার বনও আনা হয়েছিল, মানে খড় যেটাকে বলে, সেটা খাই না আমি দেখছি। তার জন্য এবার শুধু ঘাসই আনছি। তো ঘাস দেখে ও পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। তো আমি ভাবতেছিলাম যে পাতিলটা কিভাবে ওর কাছ থেকে সরাই আমি, কারণ এখনো আমি ভয় পাইতেছিলাম, এটা এত বেশি ফ্রি হয় নাই আমার সাথে, মানে একটু রাগ হয়ে যাইতো আর কি। আর এটা এত ক্ষুধার্ত ছিল, বাট এটা না, এই ঘাসগুলো খাওয়ার পরে আর খাইনি। এরপরে আমি রাত্রেবেলাও ঘাস দিয়েছিলাম, তারপর আর খাবার খাই নাই। আর এই ঘাসগুলো না সবগুলো শেষ করে নাই, আমি 2টা ঘাসেরই আনছিলাম আর কি, একটাই শেষ করতে পারিনি। আরেকটা তো নতুন পুরাই রয়েছে, পরে একটা খাসি ছিল আমার খালামুনির, পরে ওই খাসিটা আমি পরে ঘাসগুলা খাওয়াইছি। যেখান থেকে গরুটা আনা হয়েছে, হয়তো বা গরুটা অনেকদিন যাবত বাজারে ছিল বা অনেক কষ্ট করছে, মানে আমার কাছে মনে হইতেছিল আর কি, কারণ ওরে এত ক্লান্ত লাগতেছিল আর একটু পরে পরে শরীরটা কাঁপতেছিল। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনারা আবার মানে এরকম একটা কথা বলতে পারেন আমাকে যে আমি কেন বাবার বাড়িতে ঈদ করছি, শ্বশুর বাড়িতে ঈদ করি নাই। আমি আসলে বাবার বাড়িতে ঈদ করি, আমি সবসময় কুরবানি ঈদটা আমার বাবার বাড়িতেই করি। এটা আমার শ্বশুর বাড়ির মানুষও জানে, মানে সবাই জানে যে আমি আমার বাবার বাড়িতে ঈদ করি। আর এটার জন্য আমার অনুমতিও আছে আমার বাবার বাড়িতে ঈদ করা, কারণ আমার আম্মা আব্বা একদমই একা। আর কুরবানি ঈদে আপনারা তো জানেনই যে কি পরিমাণ কাজ থাকে। এখন আপনারা বলেন লুক রাখেন না কেন, লুক রাখলেও হয় না, ঘরের মানুষ অবশ্যই থাকা লাগে। আর যেখানে আমার শ্বশুর বাড়ি থেকে অনুমতি আছে বাড়ি আমাদের বাড়িতে কুরবানি করার, সেখানে আসলে আপনারা কিছু বললে আমার এত গায়ে লাগে না। যাই হোক, আমি এই সব কিছু শেষ করে বাসায় আসছি, কারণ আমি তো পানিটা পরিষ্কার করে নিই। আর এই ফ্রিজের একটা মানে ভালো সুবিধা আছে যে আপনি ভিতর থেকে পানিটা ইজিলি পরিষ্কার করতে পারবেন, আলাদা করে আপনাকে উঠাতে হবে না। এখানে একটা ড্রেনের লাইন করা আছে, যেখান থেকে আপনি আপনার ময়লা পানিগুলা বের করে ফেলতে পারবেন খুবই ইজিলি। তো আমি ওইখান থেকে এটা উঠাই দিয়েছিলাম যেন পানিটা বের হয়ে যায়। আর সমস্যা হয়েছে কি, ফ্রিজটা একটু বেশি নিচ্ছু, তো এর জন্য মানে পাতলা প্লেট দেওয়া লাগে, এত ভারী বোল দেওয়া যায় না। যাই হোক, পানি টানি বের করে এখন আমি এই সাবান দিয়ে একদম ঘষে মেজে পরিষ্কার করে ফেলছি। আর এটার একটা সুবিধা আছে যে মানে সাবান দিয়ে যখন পরিষ্কার করি তখন একদম চকচকে হয়ে যায়, মানে আমার কাছে এটা অনেক ভালো লাগে। আর এই ফ্রিজটা আমি লাস্ট 6 মাস আগে মনে পরিষ্কার করেছিলাম, মানে কুয়াশারা দেশের আসার আগে আমি পরিষ্কার করেছিলাম। এর জন্য আমার এত বেশি কষ্ট হয় নাই, মানে খুব ইজিলি পরিষ্কার করা গেছে, এত বেশি নোংরাও জমে নাই। তো এই যে আমার ফ্রিজটা পরিষ্কার করা শেষ, এখন আমি ফ্রিজটা অন করে আস্তে আস্তে সব কিছু রেখে দিব। সো ফার্স্টে কিছুক্ষণ অন করে আমি এমনিতেই ঢেকে দিব আর কি, তারপর বাকি সব কিছু আবার আস্তে আস্তে রাখবো। আর এখান থেকে যেগুলো বের হয়েছিল, জলপাই, তারপর বড় ধনিয়া পাতা কুচি, টমেটো, এই সব কিছু আমি ফেলে দিয়েছি, কারণ এগুলো একদম কেমন মাখা মাখা হয়ে গিয়েছিল, এগুলো আমি আর রাখি নাই। আমার আম্মাকে বলছি, আম্মা বলছে যে আচ্ছা ঠিক আছে তাহলে ফেলে দে, কারণ এগুলো আসলে খাওয়া হয় না, শুধু শুধু ফ্রিজে পড়ে থাকে আর ফ্রিজের জায়গা দখল করে রাখে। তার জন্য আমি সেই সব কিছু ফেলে দিয়েছি। ফ্রিজটা পরিষ্কার করে আমি আবার একটু বাইরে গিয়েছিলাম, মার্কেটের দিকে আমার একটু কাজ ছিল, সেখান থেকে এসে আমি সেমাইটা বসাই দিলাম। আর এখানে প্রায় 3 লিটার দুধ আমি দিয়েছিলাম, যেহেতু ফ্রিজ পরিষ্কার করছি দুধগুলোও গলে গিয়েছিল, তো সেখান থেকে আমি 3 লিটার দুধ দিয়েছি এখানে। আর এই দুধগুলো জাল দিয়ে কমাইয়ে সেটা এখন আমি সব মানে সেমাইটা রান্না করে ফেলছি। এখন সেমাইটা সার্ভ করবো। আর আমাদের দেখা যায় কুরবানিদের সময় 2 ধরনের সেমাই রান্না করা হয়, আর সকালবেলা অন্য তেমন কোনো কিছু রান্না করা হয় না, কারণ অনেক কাজ টাজ থাকে, তো আর এগুলো খাওয়াও হয় না। এগুলো মূলত দেখা যায় কষাই যারা থাকে, মানে যারা আসে আর কি কাজ করতে, এদেরকে দেওয়া হয়, আর আমরা ঘরের যে 2-3 জন আছি এরাই খাই। তো এর জন্য আর বেশি কোনো কিছু করা হয় না। তারপর আমি আবার লেগে গেলাম ডাইনিংটা পরিষ্কার করতে, কারণ ঈদের সময় বিশেষ করে কুরবানি ঈদে
বাসার ডাইনিং আর ডাইনিং রুমটা এত বেশি নোংরা হয়, আমি যে এবার কতবার ঘর মুছলাম এটার কোনো হিসাবই নেই। একটু পরে পরে দেখি এই রক্ত ভরে যায়, এই পানি পড়ে ওই পানি পড়ে, মানে বলতে পারতেছি না কারণ ভায়োলেশন চলে আসে এর জন্য। আমরা সবাই ঘুম থেকে উঠেছি প্রায় 5:30-6টার দিকে। আমি আর আব্বা নিচে গিয়ে গরুকে গোসল করালাম, কারণ সকাল সকাল গোসল করাই ফেললে ভালো। আর আমি ভাবছিলাম আর কি যে গরুকে গোসল করানোর সময় একটু ভিডিও করব, কিন্তু আমি বুঝি না ঈদের দিন আমার আব্বা এত চেতা থাকে কেন। মানে আমি সাহসই পাই না যে একটু বলবো যে আচ্ছা আব্বা আমি একটু ভিডিও করি, মানে আমি সাহস পাই না, এর জন্য আর বলা হয় নাই। কারণ সকাল সকাল চেতাইয়া লাভ নাই, কারণ একটু পরে এমনিতেই মাথা গরম হয়ে থাকে। আর ঈদের দিন আমার আব্বার এত তাড়াহুড়া থাকে, এত তাড়াহুড়া থাকে যে মানে সব কাজ তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে, তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে, এমন একটা অবস্থা থাকে। যাই হোক, ডাইনিং এর নিচে আমি এই ফুলগুলা ব্যবহার করতেছিলাম। এইগুলো আরো অনেক বছর যাবত এখানে আছে, আপনারা হয়তো আগের আগের বছর ঈদের ভিডিওতে, তার আগের বছর ঈদের ভিডিওতে দেখেছেন। এই ফুলগুলো আসলে ডাইনিং এর নিচে রাখলে আমার কাছে অনেক সুন্দর লাগে। তো আমি ভাবছিলাম একবার ফুলগুলো চেঞ্জ করব, মানে কালারটা চেঞ্জ করব, বাট আর চেঞ্জ করা হয় না, এটাই অনেক সুন্দর লাগে। এখানে এটাতে মাকড়ের আশটাশ ছিল, তো আমি আগের দিন রাত্রেবেলায় হচ্ছে এটাকে পরিষ্কার করে, মানে ধুয়ে পানিতে ভালো করে ধুয়ে শুকাইতে দিছিলাম। তো শুকাইও গিয়েছিল, এর জন্য আমি এটা এখানে আবার সুন্দর করে মানে সাজিয়ে দিয়েছি। এখান থেকে অনেকগুলো ফুল পড়ে গিয়েছে আর কি, মানে প্লাস্টিকের তো খুলে পড়ে গেছে, এগুলো আর অ্যাড করা হয় নাই। তো এগুলো মূলত ছিল হ্যাঙ্গিং করার মানে ইয়ে আর কি, পরে আমি এগুলোতে ডাইনিংয়ে ব্যবহার করে ফেলছি, দেখতে অনেক সুন্দর লাগে। যাই হোক, ডাইনিংটা একটু দেখতে এখন অনেক ভালো লাগতেছে। আপনারা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে বলছিলাম না সকালবেলা যে গরুকে যে গোসল করালাম, আব্বা যাওয়ার পরে আমি একটুখানি ভিডিও করছি খালি, যে মানে গোসল যে করাইছি এটার জন্য, কিন্তু সাহস পাই নাই। যাই হোক, আব্বার নামাজ থেকে আসার পরে সবাই চলে গিয়েছে গরুর কাছে, মানে এখন কোরবানি দেওয়া হবে। আর আমার আসলে এই জিনিসটা অনেক অনেক বেশি কষ্ট লাগে। আর আমাদের গরুটা আমি জানি না এত মানে আনার পরে এত পাগলা ছিল, বাট সকালবেলা দেখি যে ওর মানে কোনো রেসপন্সই করতেছে না, সবকিছু নিজে নিজে মানে অটোমেটিকলি হয়ে যাইতেছে। অন্য সব গরুকে যেরকম শোয়াইতে অনেক টাইম লাগে বা অনেক দস্তাদস্তি করা লাগে, এটাকে কিছুই করা লাগে নাই। মানে আমার আসলে একটু মায়া লাগতেছিল, আমি আবার এগুলো দেখতে পারি না। তো আমি আবার এখান থেকে মানে এটা শুরু করার আগে আমি চলে আসছি এখানে। আর এখানে এসে আমি হচ্ছে মাংসগুলো পাহাড় দিতেছিলাম। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে সবগুলো কুরবানি মাঠে দেওয়া হয় আমাদের এখানে, মানে এটা একদম রুলস এর মধ্যে পড়ে গিয়েছে আর কি, যাতে রক্ত মানে গন্ধটা না থাকে আর কি, বাজে গন্ধটা যেন পরবর্তীতে না করে, তার জন্য এখানে বসে বসে আমি মাংস পাহারা দিতেছিলাম। কারণ প্রতিবারই কুরবানির সময় কিছু না কিছু দেখা যায়, মানে এদিক সেদিক হয়ে যায়, সত্যি কথা যেটা আপনাদেরকে বললাম আর কি। যার জন্য আমাদের এবার কুরবানিতে আমরা সবাই এটাই ফিক্স করছি যে সবকিছু এখানে আনার পরে তারপর হচ্ছে আমরা কাটাকুটি করবো। কিন্তু আমার আব্বা তো এগুলার কোনো খবরই নাই। এই যে বললাম না একটু আগে যে তার সব কাজ অনেক তাড়াহুড়া। কষাই আছে আমাদের যে কিনা মাঠে গরু কাটতেছে, কিন্তু আমার আব্বার আর সহ্য হইতেছে না, সে রান্না আগে নামাই ফেলবে। তার জন্য আমি তার একটু হেল্প করতেছিলাম, কারণ একা তার উঠাতে পারবেন না, কারণ অনেক ভারী, তো দুজনে মিলেই উঠাইলাম আর কি। তার তাড়াহুড়া যে কষায় এসে কখন কাটবে, তার থেকে ভালো আমি কয়েকটা কাইটা ফেলি, মানে আমি কয়েকটা মানে শেষ করে দিই, তাহলে কাজটা তাড়াতাড়ি হবে। তার শুধু তাড়াহুড়া তাড়াহুড়া তাড়াহুড়া, সব কিছুতেই তাড়াহুড়া করে। আর আমিও আমার আব্বাকে অনেক ভয় পাই, এর জন্য তেমন কোনো কিছু বলি না, সবকিছুই তার মতো করে করার চেষ্টা করি। আর এইবার তো মাংস প্যাকেজিং এর সময় আমার আব্বার সাথে একটু একটু ঝামেলা বাইধা গেছিল, পরে আমার আম্মা এসে মীমাংসা করে দিচ্ছে, মানে একটুখানি আর কি, লাইক কয়েক মিনিটের ঝামেলা বাইধা গেছিল। আর আব্বাকে এখানে বসায় আমি গেলাম মাঠে কতটুকু কি হয়েছে দেখার জন্য, কারণ আগের বার আমাদের ভুড়ি চুরি হয়ে গিয়েছিল, মানে অনেকটুকু অংশ। তার জন্য এবার আমরা ভুড়ি কাটার আগে গিয়ে উপস্থিত হলাম, তারপর হচ্ছে ভুড়িটাকে একটা ইয়া দিয়ে নিয়ে আসলাম। আর এখানে সবকিছু আনা হয়েছে, কেউ আসে নাই এখনো। আমি হচ্ছে বসে যাব, আমাদের কষে আবার অন্য জায়গায় গেছে একটা খাসির কাজ করতে। তো এখানে হচ্ছে বাটাবাটির মাংসটা, আর আমি এবার বাটাবাটির সময় ভিডিওটা করতে পারিনি, তার জন্য আগের ভিডিওটা একটু অ্যাড করে দিলাম। আর সমস্যা হয় কি জানেন, বাটাবাটির সময় মানে যখন মানুষদেরকে মাংস দেয়, ওরা না একবারের জায়গায় একজনে 2-3 বার করে আসে, পরে আমি জিজ্ঞেস করি আপনি তো আইসা গেছেন, তখন একদম অস্বীকার করে। আসলে কি করার, হাত যেহেতু পাচ্ছে দিতে তো হবেই, হাত পাতলে আমরা কাউরে ফিরাই দেয় না। আর এখানে হচ্ছে আত্মীয় স্বজনের মাংস আর আমাদের মাংসগুলো নিয়ে আসা হয়েছে, তো আমরা এখানে 2 ভাগে ভাগ করছি, মানে একটা সাদা পলিথিনের গুলো হচ্ছে আমাদের আর কালো পলিথিন গুলো হচ্ছে আত্মীয় স্বজনের। তো এগুলো সবকিছু আমরা ফ্রোজেন করে রেখে দিব, কারণ ঈদের দিন তো আর কোথাও যাওয়া হয় না, ঈদের পরে হচ্ছে আমরা সবগুলো আবার দিয়ে দিব। আর এখানে হচ্ছে দুপুরে রান্না, আমি জানি দুপুরে সবার বাসায় সেম রান্না হয়, কলিজা ভুনা মগজ ভাজি এগুলাই রান্না হয়। যাই হোক, আমরা খাওয়া দাওয়ার পরে হচ্ছে মাংস রান্নার জন্য বসাবো। এখানে আমার আব্বা হচ্ছে মাংসটাকে মানে মাখামাখি করে আর কি, মলিদা যেটাকে বলে, আর আম্মা হচ্ছে সব ধরনের মশলা দিয়ে দেয়। তো এখানে আমরা প্রায় 14-15 কেজির মতো মাংস নিয়েছি রান্না করার জন্য, কারণ আমরা ঈদের দিনে একটু বেশি, মানে বলতে এতটুকু মাংস রান্না করি, আমরা মানুষই হচ্ছে 3-4 জন। তারপর দেখা যায় মেহমান আসে, আর ঈদের দিন মানে ঈদের মাংসটা হচ্ছে অনেক বেশি মজাও লাগে। আর পরবর্তীতে যখন মাংসটা ঝুরা ঝুরা হয় 2 দিন পরে, ওই মাংসটা তো খেতে অনেক মজা। ওই মাংসটা হচ্ছে আমরা আবার ফ্রিজে করে রেখে দিই, পরে যখন মনে চাই তখন আমরা খাই আর কি। ঝুরা মাংস খাইতে অনেক বেশি মজা লাগে। যাই হোক, এখানে আদা রসুন থেকে শুরু করে সবকিছু আমার আম্মা পরিমাণ মতো দিতেছিল, আর আমি হচ্ছে বসে বসে ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম।
আর আমি সবসময় দোয়া করি আল্লাহ যেন আমার মা বাবাকে অনেকদিন বাঁচিয়ে রেখে আমি যেন আরো অনেকগুলো ঈদ তাদের সাথে করতে পারি। প্রতিটা ঈদের সময় আমার কাছে মনে হয় এটা যেন আমার শেষ ঈদ না হয়। আমি আল্লাহর কাছে মন থেকে দোয়া করি, আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখো, আমার মা বাবাকে ততদিন বাঁচিয়ে রাখো, কারণ ওদেরকে ছাড়া আমি আসলে আমার কুরবানি ঈদ করবো এটা আমি কল্পনাও করতে পারি না। বছরে ঈদ থাকে দুইটা, রোজার ঈদ আর কুরবানি ঈদ। রোজার ঈদ আমি যেখানে ইচ্ছা সেখানে করতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু কুরবানি ঈদ আমাকে মাস্ট আমার বাবার বাসায় থাকা লাগবে, আমার আম্মা আব্বার সাথে করা লাগবে, কারণ আমার আম্মা একলা মানুষ, বয়স হয়ে গিয়েছে, আমাদের বাসায় আর কেউ নাই, যার জন্য দেখা যায় আমার আম্মার পক্ষে একটা গরু একলা সামলানো সম্ভব না। তো তার জন্য দেখা যায় আমি থাকি, এবং আমার শ্বশুরবাড়ি থেকেও এটার অনুমতি আছে। কে কিভাবে ঈদ পালন করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো ঈদের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে করতে আমার মানে কোমর ধরে গিয়েছিল একদম। আমি তো পরের দিন মানে ঈদের দিন তো তেমন একটা বুঝতে পারি নাই, কিন্তু পরের দিন সকালে যখন আমি ঘুম থেকে উঠি তখন দেখি যে আমি আমার কোমর নিয়ে নড়াচড়া করতে পারতেছি না, ইভেন আমার হাতের আঙ্গুলগুলা পর্যন্ত ব্যথা করতেছিল, মানে আমার হাতের আঙ্গুলগুলা ভাঁজ করতে পারতেছিলাম না আর কি, এরকম একটা ফিল আসতেছিল। আসলে আমি কোমরে অনেক দুর্বল, মানে দেখা যায় অনেকক্ষণ বসে থাকলে আমার কোমর ধরে আসে। এদিকে আমি আমার বান্ধবীদেরকে দেখতেছি যে ঈদের দিন কাজ করেও ঈদের পরের দিনই মানে ঈদের পরের দিনও ওরা ঘুরতে চলে গেছে এখানে সেখানে, কি সুন্দর সুন্দর ছবি আপলোড দিতেছে ফেসবুকে। আর আমি এখন পর্যন্ত, যে আজকে 7 দিন হতে যাচ্ছে, ঈদ যে হয়ে গেছে প্রায় 5 দিন 6 দিন হয়ে গিয়েছে, আমি এখন পর্যন্ত আমি একটা নতুন কাপড় পরতে পারিনি, মানে ঈদের জামা আমি এখনো পর্যন্ত পরতে পারিনি, ইভেন আমি বাসা থেকেও বের হয়নি এখনো, কারণ আসলে একা একা কোথায় যাবো মানে ভাবতে ভাবতে আসলে যাওয়া হয় না, বাট তাও যাবো, কারণ যেহেতু আমার দাওয়াত আছে কয়েকটা, আজকেও একটা দাওয়াত আছে, দাওয়াতে যাবো, দাওয়াতে যাওয়ার সময় ভাবছি যে কয়েকটা সুন্দর সুন্দর ছবিও তুলবো। আর এখানে হচ্ছে মাংসটা মরিদা করতেছিল আমার আব্বা, আর এই মাংসটা হচ্ছে আমাদের যে পাতিলে রাখা হয়েছে ওই পাতিলের জায়গা হয়নি, পরে আমরা 2টা পাতিল করে ফেলছিলাম, কারণ এর থেকে বড় পাতিল আসলে চুলায় বসবে না, তার জন্য 2 পাতিলে করে আমরা হচ্ছে রান্না করছি। কারণ যে দেখেন এই পাতিলে সমান সমান হয়ে গিয়েছে কাঁচা মাংসই, তারপর সিদ্ধ হওয়ার পরে ঝুল হবে, তো সবকিছু মিলে মনে হলো যে এই পাতিলে এটা আটবে না, আবার নিচে লেগে যেতে পারে, কারণ নাড়া দেওয়া যাবে না, তার জন্য আমরা পরবর্তীতে পাতিল চেঞ্জ করে ফেলছি। আর এই রান্নাটা হবে আমাদের বাসার নিচে লাকড়ির চুলাই, তার জন্য ভাবলাম যে আম্মা রান্নাটা করে ফেলুক, আর আমি এই ফাঁকে ভুঁড়িটা পরিষ্কার করে ফেলি, কারণ ভুঁড়ি পরিষ্কার করা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার, আম্মাকে দিব না বসার জন্য, কারণ আম্মার কোমরের সমস্যা। কুরবানি ঈদে অনেকগুলো কাজের মধ্যে ভুঁড়ি পরিষ্কার করা আমার পছন্দের কাজের মধ্যেই পড়ে, কারণ আমার কাছে নিজে পরিষ্কার করে খেতে বেশি ভালো লাগে আর কি। আর কাউকে দিয়ে পরিষ্কার করালে সে ভাগ চায়, কিন্তু আমার ভুঁড়ির ভাগ দিতে ভালো লাগে না, তার সবকিছুর ভাগ দিতে চাই, কিন্তু ভুঁড়ির ভাগ আমার কাউরে দিতে ইচ্ছা লাগে না, কারণ ভুঁড়ি থাকে একটুখানি, তারপর ভাগ দিয়ে দিলে, আর ভাগ দেওয়ার সময় দেখা যায় সবাই শুধু কালো অংশটাই চাই, লম্বা লম্বা যেগুলো থাকে এগুলা কেউ চায় না, সবাই বলে যে কালো অংশটাই দিয়ে দিতে। তার জন্য দেখা যায় আমাদের বাসার ভুঁড়ি আমি নিজে একাই পরিষ্কার করি, আর আমার আম্মা তো বয়স হয়ে গিয়েছে, তাকে দিয়ে আমি আর এই কাজ করাই না, কারণ বয়স হলে মানুষের এমনিতেই কোমরের সমস্যা থাকে, আর ভুঁড়ি পরিষ্কার করতে কিন্তু অনেক টাইম লাগে। আর সকাল থেকে কাজ করতে করতে আমি একদম টায়ার্ড হয়ে গিয়েছি, আমি বিকালে ভুঁড়ি নিয়ে বসছিলাম, সকালে মাংস কাটা থেকে শুরু করে সবকিছুর মধ্যে আমি থাকার চেষ্টা করি, মানে আমার এটা খুব ভালো লাগে, এমন না যে আমাকেই করতে হবে, কিন্তু আমার ভালো লাগে আর কি, মানে আমার এটার মধ্যে অনেক আনন্দ কাজ করে, আমার কাছে মনে কুরবানি ঈদ মানে অনেক কাজ থাকবে, অনেক কাজ করতে হবে। আমি বাসার সব কাজ শেষ করে মাংস বাটা গুছানো প্যাকিং করা সবকিছু শেষ করে আমি বুড়ি নিয়ে বসছি। আর বুড়ি নিয়ে বসার আগেও আমার কাজ ছিল, কারণ যে লম্বা লম্বা চিকন চিকন যেগুলো থাকে এগুলো দিয়ে মানে পাইপ দিয়ে পানি ঢুকে এগুলোর ভিতরে ময়লা ক্লিন করে তারপরে হচ্ছে আমি সিদ্ধ বসায় আসছি, আর কালোগুলা নিয়ে বসছি। কিন্তু আমি বুড়ি পরিষ্কার করার সময় অনেক অনেক টায়ার্ড ছিল, আমি জানি না আমার চেহারা দেখে বোঝা যাচ্ছে কিনা, আর তাছাড়া ঈদের দিন কিন্তু অনেক গরমও ছিল, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে থাকতে আমার কোমর এত ধরা ধরেছে যে আমি আজকে সারাদিন বিছানায় শুয়ে রয়েছি, মানে কালকে তো তেমন একটা বুঝি নাই, আজকে সকালে ঘুম থেকে ওঠার পর দেখি যে আমি আমার কোমর নিয়ে নড়াচড়া করতে পারতেছি না। আর এদিকে আমি আমার ফ্রেন্ডদেরকে দেখতেছি যে কালকে কাজ টাজ করে আজকে কি সুন্দর ঘোরাঘুরি করতেছে, তো ওদের সাথে কম্পেয়ার করলে আমার কাছে মনে হয় আল্লাহ আমি তো বিছানা থেকে উঠতে পারতেছি না, ওরা কিভাবে পারতেছে এত সুন্দর করে সাজুগুজু করে ঘোরাঘুরি করতে, আর আমার কি অবস্থা, আমি মনে হয় কালকে উঠতে পারবো না বিছানা থেকে, এত খারাপ লাগতেছে। আমি কালো ভুঁড়িগুলো পরিষ্কার করতে করতে লম্বা যেগুলো থাকে এগুলো সিদ্ধ হয়ে গেছে, কারণ এগুলো একবার পাক উঠলেই হয় আর কি, তো আমি ভাবলাম এগুলো আগে পরিষ্কার করে ফেলি। আর আমার কাছে কালো ভুঁড়ি পরিষ্কার করা থেকে এগুলা পরিষ্কার করা অনেক বেশি সময় সাপেক্ষ লাগে, মানে এগুলো পরিষ্কার করতে অনেক অনেক টাইম লাগে। যাই হোক এগুলো শেষ করে আমি আবার কালোগুলো নিয়ে বসছি, আর আমি অনেক বেশি অবাক হয়েছি, দেখা যায় আমি ছোটবেলা থেকে দেখে আসছি বা আমি নিজেও করে আসছি এরকম ভাবে, মানে গরম পানি দিয়ে তারপর হচ্ছে ওই সাথে সাথে উঠাই ফেললে তারপরে আমরা ভুঁড়ি পরিষ্কার করি, কিন্তু আজকে আমার গরম পানি লাগে না, যদি আমি গরম পানি করে নিয়ে আসছিলাম, কিন্তু আমার একদমই গরম পানি লাগে না, গরম পানি ছাড়াই আমি পরিষ্কার করেছি। আমার বটিদার নিচের অংশ দিয়ে আমি জাস্ট এরকম মানে যেরকম ভাবে আমরা চাইছি এতে করে ভুঁড়ি অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে, আর এটা হওয়াতে আমার অনেকটা সময় বেঁচে গিয়েছে, না হয় আবার গরম পানিতে একটুখানি চুবা দাও তারপরে আবার পরিষ্কার করে, এগুলো অনেক সময় লাগে করতে। আর আমি জাস্ট দা দিয়ে এরকম মানে আমার বটি দা দিয়ে এরকম ভাবে পরিষ্কার করে ফেলেছি, আর এটা আমার কাছে অনেক অবাক লাগছে, কারণ আমি এর আগে অনেকবার ট্রাই করছি বটি দা দিয়ে করার জন্য, তখন হয় নাই, কিন্তু এবারে ভুঁড়িটা হয়ে গিয়েছে আর কি।
আর তাছাড়া ভুঁড়ি গরম থাকা অবস্থায় পরিষ্কার করে ফেললে বেশি তাড়াতাড়ি পরিষ্কার করা যায় আর কি। ধরেন আপনি যখন আপনার হাত কাছে ভুঁড়ি চলে আসবে, আপনি যদি সাথে সাথে পরিষ্কার করে ফেলতে পারেন ওইটা অনেক ভালো। বা মাংস গুছায়া মানে তাড়াতাড়ি পরিষ্কার করে ফেললেই ভালো। অনেক সময় চলে গেলে তখন দেখা যায় ভুঁড়িগুলো আস্তে আস্তে ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায়, তখন আর করা যায় না। মানে আমার কাছে এটা মনে হয় আর কি, তার জন্য বললাম। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি আমার আম্মাকে সাহায্য করার জন্য, যেন তার কষ্টটা একটু কম হয়, কারণ আমার আম্মা একদমই একা। আর তার একা পুরোটা গরু সামলানো আমার কাছে মনে হয় যে এতগুলা কাজ তার জন্য অনেক বেশি কষ্টের হয়ে যায়। আর নিচে তো দেখা যায় কষাই থাকে, কষাই থাকার পরও আমরা ফ্যামিলি মেম্বার যারা আছে সবাই অনেক করার চেষ্টা করি যেন কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার ঈদ ব্লগ আসলে আমি আপলোড দেই নাই এখনো, ভিডিও এডিট করি নাই, কোনো কিছুই করি না। আর আমি তেমন ভাবে ভিডিও করতে পারি নাই, কারণ এত বেশি কাজের প্রেশার ছিল আর আমার হাতও এত নোংরা ছিল যে আমি মোবাইল ধরে ভিডিও করব ওরকম মানে পরিস্থিতিও ছিল না, তাই ভিডিওটা একটু কম করা হয়েছে। ভেবেছিলাম যে ঈদের পরের দিন ভিডিওগুলো আপলোড দিয়ে দিব, কিন্তু আমি এত এত টায়ার্ড, আমি আমার কোমর, আমি জানি না আমার কোমরেই বেশি প্রবলেম হইতেছে আর কি। আমি আমার কোমর নিয়ে একদমই ঠিকভাবে নড়াচড়া করতে পারতেছি না। আমার মতো কার কার কোমরের সমস্যা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কে আজকে কোমর নিয়ে নড়াচড়া করতে পারতেছেন না, কারণ সারা দিন বসে থেকে আমার কোমরটা একদম বাদ হয়ে গেছে আর আমি মনে হয় বুড়া হয়ে গেছি আর কি। আমার আজকে নিজেকে 80 বছরের বুড়ি লাগতেছে, কারণ আমার একদম কোমরটা বাদ। ভুঁড়ির উপরে যেরকম নোংরা থাকে নিচেও কিন্তু অনেক নোংরা থাকে, নিচের একটা পাতলা পর্দা থাকে ওইটা খুলে ফেলতে পারলে কিন্তু ভুঁড়িটা উপর নিচ সব দিক দিয়ে পরিষ্কার হয়ে যায়। আর তাছাড়া মানুষকে দেখি ভিডিওতে ভুঁড়ি একদম সাদা ধকধকে হয়ে যায়, কিন্তু আমি যে ভুঁড়িগুলো কাটলাম এগুলো তো একটু অফ হোয়াইট থাকে, মানে ওদের মতো এমন সাদা থাকে না কেন। আমার ভুঁড়ি মানে আমি যে ভুঁড়িগুলো পরিষ্কার করেছি এগুলো দেখি একটু অফ হোয়াইট টাইপের। আমার কাজ শেষ করে আমি নিচে এসে দেখি মাত্র একটা পাতিল রান্না হয়েছে আর আরেকটা পাতিলে রান্না হচ্ছে। আর যেই পরিমাণ কারেন্ট আসা যাওয়া করে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে খুবই বিরক্তিকর। আর আমাদের কিন্তু ঈদের দিন বৃষ্টি হয় নাই, যার জন্য অনেক গরম ছিল। ঈদের দিন গরম ছিল, ঈদের পরের দিন অনেক গরম ছিল। এই গরমে আমার আম্মা এই লাকড়ির চুলার মধ্যে বসে বসে রান্না করেছে। আর ঈদের দিন তো মোটামুটি সব মেয়েদের দুইবার গোসল করা লাগে, একবার সকালে ঈদের গোসল করে আর সারাদিন সব কাজ শেষ করে হচ্ছে রাতের বেলা একটা আরামদায়ক গোসল দেয়। তো আমি আমার এই কাজে আবার অনেক হেল্প করছিলাম। আর যেহেতু আমাদের এই রান্নাটা নিচে করা হয়েছিল, তো আমাদের আবার পাতিলটা তো উপরে নিয়ে যেতে হবে, তো এই কাজটাও আমি করেছি। আমার আব্বাকেও দিনে করতে, আম্মাকেও দিনে করতে আমিই করেছি। আসলে আমি এত কাজের না আর কি, মানে মোটামুটি কাজ করার চেষ্টা করি, এত কাজ পারি না। আর সারা বছর তো শুয়ে বসে কাটাই, শুধুমাত্র এই ঈদের দিনটাতে কাজ করি। আর পরের দিন সকালবেলা হচ্ছে নাস্তা করে নিতেছিলাম, কারণ এইটা একটা কমন নাস্তা। পরের দিন সকালে যে রুটি দিয়ে হচ্ছে গরুর মাংস, যদিও সবাই চালের রুটি দিয়ে খায়, আমাদের বাসায় চালের গুঁড়া ছিল না, এর জন্য আমরা আটা রুটি খেয়েছি। আর তাছাড়া আমাদের ব্রাহ্মণবাড়িতে আরেকটা খাবার খাওয়া হয়, সেটা হচ্ছে চাউলের রুটিগুলোকে পানিতে ভিজাইয়া 2-3টা রুটি একসাথে তাওয়ার মধ্যে সেকা হয়, মানে বা কলা পাতা দিয়ে সেটা সেকে আর কি, মানে ওইটাও খেতে অনেক স্বাদ লাগে। আর যতই আমি মাংস দিয়ে রুটি খাই না কেন, আমার চার সাথে একটা পরোটা খাইতেই হবে। আমি 2টা রুটি খাই আর একটা তেল দিয়ে ভাজা পরোটা, যেটা হচ্ছে চা দিয়ে আমি চুবিয়ে খাই। আমার কাছে খুবই মজা লাগে এই খাবারটা।